হ্যালো স্যার, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ইজ ভাইটাল। আমরা এখন যে ক্লাসটি যে টপিকটি ডিসকাস করতে চলছি সেটি হচ্ছে স্যার আমাদের মানে দুটি চ্যাপ্টার একসঙ্গে আমরা করাচ্ছি, তো সেটি হচ্ছে পরমাণু গঠন ও কি বলে সেটাকে মানে পরমাণু ও অণু। তো যাই হোক, আমরা মোটামুটি অনেক কিছু জানলাম। আয়ন কিভাবে তৈরি হয়, ঠিক না? মনে আছে তো স্যার? এগুলি কিন্তু বারবার রিভিশন দিতে হবে স্যার, বারবার রিভিশন দিতে হবে। তো একবার ফটাফট আমি তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্যার। আমরা এখন অবধি তোমাদের সঙ্গে কি কি ডিসকাস করলাম দেখো স্যার। পরমাণুর কেন্দ্রে কি থাকে স্যার? এইগুলি আর শুনতে শুনতে কান ঝাঁঝা হয়ে গেছে, ঠিক কিনা? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। পরমাণুর বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন, ঠিক কিনা? ইলেকট্রনের কিন্তু ভর নেই বললেই চলে। ক্লিয়ার স্যার? ইলেকট্রন কি নেই? ইলেকট্রনের ভর নেই বললেই চলে। তাহলে ইলেকট্রনের কি আছে স্যার? ইলেকট্রনের শুধু আধানটা আছে, আধানটা মুখস্থ আমাদের সবাই। তো ইলেকট্রনের ভর আমাদের নেই যখন, তখন পরমাণুর ভরটা কার? প্রোটন আর নিউট্রনের ভর। তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা আছে, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইজ ইকুয়াল টু ভর সংখ্যা। প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইজ ইকুয়াল টু পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? এটা ভর মানে যতটা নিউট্রন আছে ততটা, মানে যতটা প্রোটন আছে তাদের যোগ করে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। কারণ হাইড্রোজেনের তো ভর নাই বললেই চলে, সেজন্য আমরা ভরের মধ্যে সেটা ক্যালকুলেশনে আনবো না। ক্লিয়ার স্যার? ওকে, উঠিয়ে নেবে। তারপর আমি একটু তোমাদেরকে ডেফিনেশন দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে যে ভর সংখ্যা কাকে বলে। সুন্দরভাবে লেখা আছে, দেখো। কোনো একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত সমস্ত প্রোটন কণা ও সমস্ত নিউট্রন কণার মোট যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। বুঝতে পারলে তো? কোনো একটা পরমাণু, তার কেন্দ্রে প্রোটন আর নিউট্রন যতগুলি আছে তাকে বলা হয় ওই পরমাণুর ভর সংখ্যা। এনি ডাউট? ইয়েস। তাহলে আমরা কিভাবে লিখবো? যেরকম ধরো আমি একটা বলছি, নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে তোমার 14 আর প্রোটন সংখ্যা হচ্ছে 7। আমরা প্রোটন সংখ্যাটাকে সবসময় বাঁ দিকের কর্নারে লিখবো আর ভর সংখ্যাটাকে কোথায় লিখবো? ডান দিকে উপরের কর্নারে। এই যে স্ট্রাকচারটা থেকে তুমি কি বুঝতে পারলে? নাইট্রোজেনের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু 14 এবং প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু 7। নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 14 এবং প্রোটন সংখ্যা কত? 7। এনি ডাউট স্যার? নো ডাউট। আচ্ছা, প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা। তো আমি কিন্তু আবার এটাও জানতে পারলাম, ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 7। আচ্ছা বলো তো, এইটার মধ্যে কি ইলেকট্রন সংখ্যা আছে না শুধু প্রোটন আর নিউট্রন? অবভিয়াসলি ইয়েস, শুধু প্রোটন প্লাস নিউট্রন। কত দেওয়া আছে এখানে? 14, ঠিক কি না? প্রোটন সংখ্যা তুমি কত পেলে? 7। কোথা থেকে পেলে এটা? 7। তাহলে নিউট্রন সংখ্যা কত বের করতে পারবে? ইজ ইকুয়াল টু 14। সমাধান যদি করো তাহলে নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু কত? নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 14। এটা যদি ওইদিকে যায় কি হয়ে যাবে? -7 ইজ ইকুয়াল টু 7। তো এখানে আমি কি জানতে পারলাম? নিউট্রন সংখ্যা 7। নিউট্রন সংখ্যা 7। বুঝতে পারলে স্যার সবাই? তাহলে কোনো একটা, এটা হচ্ছে পরমাণুর ভর সংখ্যা বলতে কি বুঝি? ওই পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন সংখ্যা মিলে যতটুকু আছে, ওই পরমাণুর প্রোটন আর নিউট্রন মিলে যতটুকু আছে। ক্লিয়ার আর নট ক্লিয়ার স্যার? ওই পরমাণুর প্রোটন আর নিউট্রন মিলে যতটুকু আছে। ক্লিয়ার স্যার? এনি ডাউট? তাহলে প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে 14। আর এটা কি? প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত? 14 মানে 7। কত হলো? 7। আর প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা ততই। মনে রাখবে সব সময়, তার 3টা 7 যদি হয় তাহলে তো 21 হয়ে যাচ্ছে না। এটার মধ্যে নিউট্রন সংখ্যাটা নেই,
কারণ নিউট্রন সংখ্যা ভর সংখ্যার মধ্যে থাকে না, কারণ ইলেকট্রন সংখ্যাটা নেই, কারণ ভর সংখ্যার মধ্যে ইলেকট্রন সংখ্যা থাকে না, কারণ ভর সংখ্যা মানে ভর, ইলেকট্রনের ভরকে নেগলিজেবল ধরা হয়। ডান? ইয়েস। তাহলে চলো আমরা আরেকটা দেখি। যেরকম ধরো কার্বনে লেখা হয় 612, হোয়াট ডাজ ইট মিন? কি বুঝলি এটা থেকে? কার্বনের ভর সংখ্যা is equal to 12। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, সুতরাং কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। সুতরাং কার্বনের প্রোটন সংখ্যা মানে আবার ইলেকট্রন সংখ্যা is equal to 6। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? প্রোটন প্লাস নিউট্রন is equal to ভর সংখ্যা। ইয়েস অর নট? সবাই সঙ্গে আছো স্যার? তাহলে প্রোটন কত? 6, নিউট্রন কত জানি না, ভর সংখ্যা কত? 14। তাহলে নিউট্রন is equal to কত? 14 minus not 14, it should be 12 minus 6 কত হলো? 6। তাহলে আমি এখান থেকে কত বললাম? নিউট্রন সংখ্যা 6। তাহলে একটা এই জিনিস দেখে আমি কি কি জিনিস বের করতে পারছি জানছো? বুঝতে পারছো তো স্যার? এনি ডাউট? তো তোমরা বলছো স্যার সব তো 6 6 6 6ই বের হচ্ছে, মানে অর্ধেকই বের হচ্ছে। সব ক্ষেত্রে এরকম হবে না স্যার, একটা দুটোর ক্ষেত্রে হচ্ছে। যেমন ধরো আমি আর্গন কিন্তু আর্গনের পরমাণু ক্রমাঙ্ক কত? 18। আর তুমি জানো ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 40। এই ক্ষেত্রে কিন্তু মিলবে না। তাহলে এটা থেকে কি জানতে পারলাম? ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? 40। यानी পরমাণু ক্রমাঙ্ক কত? 18। সুতরাং প্রোটন সংখ্যা কত? 18। সুতরাং ইলেকট্রন সংখ্যা obviously 18। তাহলে আমরা কি পারলাম? প্রোটন প্লাস নিউট্রন is equal to ভর সংখ্যা। ইয়েস অর নট? তাহলে এখানে প্রোটন কত? 18, নিউট্রন কত জানি না স্যার, ভর সংখ্যা কত? 40। তাহলে নিউট্রন সংখ্যা বের করতে পারবে? 40 minus 18, ইটস বিকাম 20। এবার মিললো কি? না। কখনো কখনো ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সমান থাকে, এই জন্য এরকম হয়, কিন্তু কখনো কখনো কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত পেলাম? তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বিকাম নিউট্রন সংখ্যা। আবার ভর সংখ্যা কিভাবে জানি? প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু ভর সংখ্যা। আবার প্রোটন সংখ্যা কিভাবে বের করতে পারি? যদি নিউট্রন সংখ্যা জানা থাকে আর ভর সংখ্যা জানা থাকে, তাহলে ভর সংখ্যা থেকে যদি নিউট্রন সংখ্যাকে বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে প্রোটন সংখ্যা। এনি ডাউট? ভেরি গুড। উঠিয়ে নেবে, সব কিছু উঠিয়ে নেবে, পজ মেরে নেবে। ক্লিয়ার স্যার? ওকে। এবার আমরা চলে যাচ্ছি খুব একটি ইন্টারেস্টিং জিনিস দেখতে। যেমন ধরো কয়েকটি পরমাণুর গঠন কিভাবে লেখা হয়। ভেরি ইন্টারেস্টিং জিনিস। স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার? দেখবে এখানে হচ্ছে হাইড্রোজেনের গঠন 1 1, মানে তার ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। কার্বনের দেখো 6L12, ভর সংখ্যা 12, পরমাণু সংখ্যা 6। নাইট্রোজেনের লেখা হয় 7N14, মানে ভর সংখ্যা 14, পরমাণু ক্রমাঙ্ক 7। অক্সিজেনের 8, ভর সংখ্যা 16। 10 20 সব তো ডাবল না, সব ক্ষেত্রে না, কিন্তু বারবার বলছি। যেমন এখানে দেখো অ্যালুমিনিয়ামের 13 আর 27, মিলল কি? তাহলে এখানে ভর সংখ্যা কত? 27 দেখা যাচ্ছে। এটা কত? 27, এটা কত? 13। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে বলো তো এটার ক্ষেত্রে? 27 minus 13, it's become what? 14। সেম ভাবে এইটা হবে 16, সেম ভাবে এটা হচ্ছে 18 নিউট্রন সংখ্যা, সেম ভাবে এটা হচ্ছে 22। বুঝতে পারলে তো স্যার? তো এই ভিডিওটাকে পজ করে এটাকে উঠে নাও, মানে কয়েকটা পরমাণুর গঠন সংকেত, মানে পরমাণুর গঠন আমরা কিভাবে লিখব, একটা পরমাণু থেকে কি কি জানতে পারি, সবকিছু বুঝতে পারলে তো স্যার? এনি ডাউট? বুঝতে পারছো স্যার? শিওর? উঠিয়ে নাও, ভিডিওটাকে পজ করে উঠিয়ে নাও। নেক্সট এবার আমরা যাচ্ছি স্যার, দেখো আইসোটোপ কাকে বলে।
বড় ইন্টারেস্টিং। আইসোটোপ একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলে। কি ইন্টারেস্টিং কথাবার্তা দেখো। অক্সিজেনের ভর সংখ্যা মুখস্থ কত? 16, পরমাণু ক্রমাঙ্ক 8। কিন্তু তোমরা জানলে অবাক হবে, অক্সিজেনের আরেকটা পাওয়া যায় পরমাণু ক্রমাঙ্ক 8 কিন্তু ভর সংখ্যা 17। অক্সিজেনের আরেকটা মার্কেটে অ্যাভেলেবল 18 আর পরমাণু ক্রমাঙ্ক 8। তো দেখো তো এখানে সবগুলি পরমাণু ক্রমাঙ্ক সেম কিনা, মানে অর্থাৎ প্রোটন সংখ্যা সেম কিনা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সেম কিনা। কিসের আলাদার জন্য ভর সংখ্যাটা আলাদা হলো? এটা নিউট্রন সংখ্যা 8, এটা নিউট্রন সংখ্যা কত? 8, এটা নিউট্রন সংখ্যা কত? 9, এটা নিউট্রন সংখ্যা কত? 10, ঠিক কিনা? তাহলে নিউট্রন সংখ্যা আলাদার জন্য ভর সংখ্যাটা আলাদা হয়ে গেল, ঠিক কিনা স্যার? তখন তাকে বলা হয় আইসোটোপ। একটা আইসোটোপ, একই পরমাণু কিন্তু প্রত্যেকে, উভয় তিনজনই অক্সিজেন, কিন্তু একটার ভর সংখ্যা 16, একটার ভর সংখ্যা 17, একটার ভর সংখ্যা 18। বুঝতে পারলে স্যার? একটা ভর সংখ্যা 16, একটার ভর সংখ্যা 17, একটার ভর সংখ্যা 18। ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে তোমাকে যদি বলে আইসোটোপ কি, তাহলে কি বলবে? যে স্যার একটি পরমাণু বিভিন্ন রূপ, তাদের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা যদি সমান থাকে কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয়। কি বললাম? প্রোটন সংখ্যা যদি সমান থাকে কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয়। কি বললাম? প্রোটন সংখ্যা যদি সমান থাকে কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয়, তখন তাকে কি বলা হয়? ইয়েস, পরমাণু ক্রমাঙ্ক। ইয়েস, সরি, আইসোটোপ। কি বলা হয়? আইসোটোপ। একটার আইসোটোপ। যদি বলা হয় এক্সাম্পল দাও, হ্যাঁ অক্সিজেনের আইসোটোপ আছে কত? অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18। মানে কি? তিনটা আইসোটোপ অক্সিজেন। কার্বনেরও তিনটা আইসোটোপ। কটা? কার্বনেরও তিনটা আইসোটোপ। কি? কার্বন 612, কার্বন 613, কার্বন 614। দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক তথা কি প্রোটন সংখ্যা সেম, কিন্তু কি আলাদা? ভর সংখ্যা আলাদা। তাহলে তারা একে অপরের কি? কার্বনের আইসোটোপ। আরো আছে ক্লোরিন, ক্লোরিন। ক্লোরিনের আছে 17, একটা হচ্ছে 35 ভর সংখ্যা, ক্লোরিনের আছে 17 আর একটা হচ্ছে 37। বুঝতে পারলো তো স্যার? এগুলি হচ্ছে আইসোটোপ। আমরা টোটাল তিনটা দেখতে পারলাম, অক্সিজেনের আইসোটোপ, কি কার্বনের আইসোটোপ এবং ক্লোরিনের আইসোটোপ। হোয়াট ডু মিন বাই আইসোটোপ? স্যার বললাম তো, বুঝতে পারলাম তো। কি বলো তাহলে? হ্যাঁ এখন বলো, সবাই বলো একসঙ্গে। কি স্যার? আইসোটোপ মানে হচ্ছে তাদের ভর সংখ্যাগুলি আলাদা কিন্তু প্রোটন সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কগুলি একই। তো একটা আইসোটোপের एग्जांपल দাও। হ্যাঁ স্যার অক্সিজেনের তিনটা আছে। কি 8 অক্সিজেন, কি 16, 8 অক্সিজেন 17 এবং অক্সিজেন 18। সেম ভাবে কার্বনের আছে, সেম ভাবে ক্লোরিনের আছে। উদাহরণ, অক্সিজেন ও কার্বনের তিনটি আইসোটোপ আছে এবং ক্লোরিনের 35 ও 37 ভর বিশিষ্ট দুই রকমের পরমাণু আছে। ক্লিয়ার? আইসোটোপ যে বৈশিষ্ট্য, একই মৌলের সকল আইসোটোপ যোজক ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান থাকে। হোয়াট ডু মিন বাই যোজক ইলেকট্রন? আমি যোজ্যতা ইলেকট্রন পড়িয়েছি তো। হোয়াট ডু মিন বাই যোজ্যতা ইলেকট্রন? সর্ববহিস্থ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ইয়েস অর নট? যোজ্যতা ইলেকট্রনের আরেকটি নাম হচ্ছে যোজক ইলেকট্রন। তো দেখো সবার পরমাণু সংখ্যা সেম কিনা, মানে প্রোটন সংখ্যা সেম কিনা, প্রোটন সংখ্যা সেম মানে ইলেকট্রন সংখ্যা সেম কিনা। এটা দেখো 6, 6, 6, এটা দেখো 17, 7, এটা দেখো 8, 8, 8। তাহলে ইলেকট্রন বিন্যাস কি ভর সংখ্যা করবে না প্রোটন সংখ্যা করবে? আরে ইলেকট্রন সংখ্যা করবে। ইলেকট্রন সংখ্যা করবে। তো ইলেকট্রন সংখ্যা যেহেতু সবাই সমান, তাহলে এইটারও সর্ববহিস্থ কক্ষপথে থাকে 6টা। এটারও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি বলো? 8 কিনা? কি হবে? 2, বুঝতে পারছো তো? 8, তাহলে 2,6। এটারও কি 2,6, এটারও কি 2,6। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে অক্সিজেনের প্রত্যেকটা আইসোটোপের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন 6। তার মানে তার কি যোজক ইলেকট্রন তথা যোজ্যতা ইলেকট্রন। যোজক ইলেকট্রনের আরেকটা নাম কি? যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? এবার ক্লোরিনেরও 17, তো 17 এর ইলেকট্রন বিন্যাস কি হয়? 2, 8, 7। তো সর্ববহিস্থ কক্ষপথে 7। তো এটারও কিন্তু 2, 8, 7। সর্ববহিস্থ কক্ষপথে কি 7। এটার কি হবে? 2, 4। সর্ববহিস্থ কক্ষপথে সবাই 2, 4। ক্লিয়ার কিনা? তাহলে এটা হলো তার বৈশিষ্ট্য। ভিডিওটাকে পজ করে সবগুলি উঠে নাও। বুঝতে পারলে স্যার? ভেরি গুড।
আইসোটোপ বুঝতে পারলে, ঠিক কি না? এবার আমরা বুঝবো আইসোটোপের প্রয়োগ। আইসোটোপের প্রয়োগ কোথায় কোথায় হয়? ডালাই করা ধাতুর মধ্যে কোনো ফাটল আছে কিনা, কোনো আমরা ডালাই করাই বলি তো, ডালাই করা ধাতুর মধ্যে ফাটল আছে কিনা দেখার জন্য আইসোটোপের ব্যবহার হয়। কার্বনের আইসোটোপের সাহায্যে পৃথিবীর বিভিন্ন পাথর, গাছ ইত্যাদির বয়স নির্ণয় করা হয়। এটি আমাদের জানতে হবে ইনফরমেশন। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সোডিয়ামের আইসোটোপ ব্যবহৃত হয়। বুঝতে পারলে? তিনটা আইসোটোপের ব্যবহার। একটা আইসোটোপ কি ডালায় কড়াইয়ের মধ্যে ফাটল আছে কিনা দেখার জন্য আইসোটোপের ব্যবহার হয়, সেটা পরীক্ষাগারে হয়। এটা আমাদের জাস্ট এখন ইনফরমেশন জানার বিষয়। কার্বনের আইসোটোপের সাহায্যে পৃথিবীর বিভিন্ন পাথর খণ্ডের, গাছের ইত্যাদির বয়স নির্ণয় করা হয়। তারপরে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শর্করা মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সোডিয়ামের আইসোটোপ ব্যবহার করে। পজ করে উঠিয়ে নাও। ওকে, ভেরি গুড। এবার আমরা জানবো আইসোবার কি। কি আইসোবার কি, এটা পরে বোঝাবো। এবার আমরা জানবো আইসোবার কি। ভেরি ইন্টারেস্টিং। বিভিন্ন মৌলের, ওই আইসোটোপের সময় কি ছিল? একই মৌলের ছিল, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, কার্বন কার্বন কার্বন, নাইট্রোজেন নাইট্রোজেন, ঠিক না? আইসোবার হচ্ছে বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হওয়া তাদের আইসোটোপ বলে। যেমন আর্গন, আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40, কিন্তু তাদের আর ভর অ্যাটমিক নাম্বার অর্থাৎ কি বলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, কিন্তু এটা হচ্ছে 20। দেখো তো ওদের কি সমান? ভর সংখ্যা সমান, কিন্তু কি আলাদা? পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে তারা একে অপরের আইসোবার। আইসোটোপ হচ্ছে একই মৌলের মধ্যে, আইসোটোপ হচ্ছে একই মৌলের মধ্যে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, আর এটা হচ্ছে দুটি ভিন্ন মৌলের মধ্যে। লেখা আছে বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা, দেখো ভর সংখ্যা 40 40, এটা হচ্ছে 18 20। তো যদি উদাহরণ দিতে বলে তোমরা আর্গন আর ক্যালসিয়ামের দিতে পারো। ক্লিয়ার স্যার? লিখে নেবে। নিশ্চয়ই বুঝতে আইসোবার কি 100% বুঝতে পেরেছো। অল অফ ইউ আর ব্রিলিয়েন্ট। ওকে, পজ করে উঠিয়ে নেবে। ক্লিয়ার? এনি ডাউট? ওকে, পজ করে উঠিয়ে নেবে। এবার হচ্ছে আইসোটোন কি? যেসব পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোন বলে। ইউ উইল বি ভেরি সারপ্রাইজ যদি আমরা জানতে পারি। সত্যি তুমি মানে রিয়েলি সারপ্রাইজ হবে যে একই মৌলের কি হয়, তোমার পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা এক, তাদের আইসোটোন বলে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে কি, ধরো তোমার সিলিকন, একটা হচ্ছে তোমার সিলিকন, সিলিকন তোমার হচ্ছে সিলিকন হচ্ছে তোমার 14 and 30, 14 and 30, 14 and 30। আর ফসফরাস হচ্ছে তোমার 15 and 31, 15 and 31। এই যে তাদের মধ্যে কি স্যার বলতো? দুটোই আলাদা। নিউট্রন সংখ্যা এক। নিউট্রন সংখ্যা কিভাবে বের করি? এটা ভর সংখ্যা মানে কি? তার মধ্যে কি আছে? প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু 30। তো নিউট্রন কিভাবে বের করবে? 30 মাইনাস 40, ইয়েস অর নট? 14 কত বেরোলো? 16। এইটাও দেখো তুমি, ফসফরাসের নিউট্রন সংখ্যা কিভাবে বের করবে? 31 মাইনাস 15 কত বেরোলো? 14, 16। দেখো এইটারও নিউট্রন সংখ্যা 16, এইটারও নিউট্রন সংখ্যা 16, কিন্তু তাদের না ভর সংখ্যা মিলে না প্রোটন সংখ্যা মিলে। তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোন। বুঝতে পারলে স্যার? উঠিয়ে নেবে। আবার আমি একটা ব্ল্যাঙ্ক সাইডে আইসোটোপ, আইসোটোন এবং কি আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, আইসোবার এবং আইসোটোন, আইসোটোন বুঝাচ্ছি। বলো তো কি? যেমন অক্সিজেন 8 6, অক্সিজেন 8 7,
তরিকি 16 17, অক্সিজেন 8 18। যেমন ক্লোরিন 17 35, ক্লোরিন 17 37। দেখো ভর সংখ্যা আলাদা, মনে রাখতে হবে কিন্তু স্যার, কিন্তু প্রোটন সংখ্যা সেম। ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সেম। যেমন কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 13। আইসোবার, আইসোবার যেমন হচ্ছে আর্গন 14 18 20, ক্যালসিয়াম 40 20। দেখো ভর সংখ্যা সেম, এখানে হচ্ছে নিচেরটা সেম উপরেরটা আলাদা, এখানে হচ্ছে উপরেরটা সেম নিচেরটা আলাদা, কিন্তু এটা একই মৌল এটা ভিন্ন মৌল। আর এখানে হচ্ছে সিলিকন, আর হচ্ছে কি সিলিকন, সিলিকনের আর ফসফরাস। সিলিকন কত ছিল 30, এখানে ছিল 14, এখানে ছিল 31, এখানে ছিল 15। তাদের না ভর সংখ্যা মিলে না প্রোটন সংখ্যা মিলে। এখানে দেখো নিচেরটা মিলছে, লিংক লাগিয়ে বুঝতে পারছো স্যার, নিচেরটা মিলছে উপরটা না, নিচেরটা মিলে না উপরেরটা মিলে, আর এখানে কোনোটাই মিলে না। বিয়োগ করলে রেজাল্টটা মিলে। এটা থেকে 30 থেকে 14 মিলে দাও, বের হচ্ছে নিউট্রন ইজ ইকুয়াল টু 16। এখানে 31 থেকে 14 মাইনাস করে দাও, নিউট্রন হচ্ছে 16। বুঝতে পারলে স্যার? এই টেবিলটাকে উঠিয়ে নেবে, পজ করে উঠিয়ে নাও। ওকে, তো নিশ্চয়ই আমরা অনেক কিছু জানতে পেরেছি স্যার, ইয়েস অর নট? আজকে পর্যন্ত আমরা খুব ডিপে পড়িয়েছি কিন্তু স্যার। এবার সবগুলি ভিডিও যদি তোমার মনে হয় আরেকবার পড়া উচিত, দেখা উচিত, তাহলে 100% দেখে নেবে স্যার, কেন না দেখবে? নিশ্চয়ই। এইবার আমরা যুজ্যতা কি জানি তো? লাস্ট ক্লাসে আমরা যুজ্যতা কি শিখেছি স্যার? যুজ্যতা কি বলতো? প্রত্যেকটা পরমাণুর ইচ্ছাটা কি? সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন বানানো। প্রত্যেকটা পরমাণুর ইচ্ছাটা কি? সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন বানানো। তো সেটা নিয়ে হতে পারে বা সেটা নিয়ে হতে পারে বা সেটা ছেড়ে হতে পারে। যতটা ইলেকট্রন নিয়ে এসে 8টা করলো সেটা তার যুজ্যতা, যতটা ইলেকট্রন ছেড়ে এসে 8টা করলো সেটা তার যুজ্যতা। ইয়েস অর নট? তো আমরা কি করব? যুজ্যতাগুলিকে একটা লিস্ট বানিয়ে মুখস্থ করব। যেভাবে আমরা হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ সুন্দর সবাই আমরা ডেমনস্ট্রেশন দিতে পারি, ঠিক আছে? 54 অবধি কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি এখন অবধি। তো এখন দেখো স্যার আমরা কি করব? প্রত্যেকটা যুজ্যতা, যেমন সোডিয়ামের যুজ্যতা 1, ক্যালসিয়ামের যুজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যুজ্যতা 2, হ্যাঁ নাইট্রোজেনের যুজ্যতা, নাইট্রোজেন কত 7 2, নাইট্রোজেনের যুজ্যতা 3, তারপরে তোমার বলে কি ফ্লুরিনের যুজ্যতা, সবগুলি যুজ্যতা আমরা কি করব? মুখস্থ করে ফেলবো। যেমন হাইড্রোজেনের যুজ্যতা 1, অক্সিজেনের যুজ্যতা 2। এরকম করে আমরা প্রত্যেকটা যৌগের একটা যুজ্যতার লিস্ট বানাবো এবং সবগুলিকে মুখস্থ করে ফেলবো সেই লিঙ্ক লাগিয়ে। কারণ যুজ্যতা নতুবা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, ঠিক কি না স্যার? মুখস্থ করার দরকার কি? আমরা তো পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করেছি। হ্যাঁ, পরমাণু ক্রমাঙ্ক জানলেও তুমি যুজ্যতা বের করতে পারো। যেমন পরমাণু ক্রমাঙ্ক তো সোডিয়ামের পরমাণু 11, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে 2 8 1। সেটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার যুজ্যতা 1। এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত 20 2 8 8 2, তাও সেও দুটো ছেড়ে দিচ্ছে, তারও 2। ম্যাগনেসিয়ামের যুজ্যতা 12, কত হচ্ছে 2 8, কত 2 8 বলো 2 8 2, তাহলে সেও দুটো ছেড়ে দিচ্ছে, তারও যুজ্যতা 2, ঠিক কি না? এটা নাইট্রোজেন কত 7 ইজ ইকুয়াল টু 2 5, সে কিন্তু তিনটা নিবে, তাহলে তার যুজ্যতা কত 3, তার যুজ্যতা কত 2, তার যুজ্যতা কত 2, তার যুজ্যতা কত 1, ঠিক কি না? এবার এখানে দেখো হাইড্রোজেনের যুজ্যতা, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে 1, তার যুজ্যতা 1। এবার একটা নিয়ে হিলিয়ামের মতো আচরণ করে, আর এটা কি অক্সিজেন কত 2, অক্সিজেন হচ্ছে 6, यानी অক্সিজেন 8 8, তাহলে 2, 6, তাহলে সে কি করবে? দুটো নেবে। তো যেহেতু দুটো নেবে তার যুজ্যতা কত 2। তো তুমি শুধু পরমাণু ক্রমাঙ্ক জানলেও কিন্তু তুমি কি বের করতে পারছো? যুজ্যতা বের করতে পারছো। বাট ইট উইল টেক টাইম, গেটিং মাই পয়েন্ট? ইট উইল টেক টাইম। তো সেই জন্য আমরা ইম্পর্টেন্ট যুজ্যতাগুলিকে আমরা মুখস্থ করে ফেলবো,
ক্লিয়ার স্যার? আমি একটা লিস্ট বানিয়ে তোমাদেরকে দেবো, মুখস্থ করে। যেরকম এখানে আমি কয়েকটা তোমাদের জন্য রেখেছি, কয়েকটা ইম্পর্ট্যান্ট যোগ্যতা, কিন্তু এগুলিতে তোমাদের হবে না, আর অনেকগুলি আমাদের জানতে হবে আমাদের যদি ভবিষ্যৎটাকে আমরা খুব ভালো বানাতে চাই। যেমন ধরো হাইড্রোজেনের, আমি অলরেডি তোমাদের এগুলি লিখে দিয়েছি। যেরকম ধরো হাইড্রোজেনের যোগ্যতা এখানে লেখা যাচ্ছে স্ক্রিনে, হাইড্রোজেনের যোগ্যতা 1, সোডিয়ামের যোগ্যতা 1, হ্যাঁ, কপারের যোগ্যতা 1, ক্যালসিয়ামের যোগ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোগ্যতা 2, জিঙ্কের যোগ্যতা 2, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের যোগ্যতা 3, আয়রনের যোগ্যতা 3, হ্যাঁ। তো সেগুলি সবগুলি ইলেকট্রন ছাড়ছে, এই জন্য সবাই প্লাসে পরিণত হচ্ছে। আমরা জানি ইলেকট্রন ছাড়লে প্রোটন সংখ্যা বেড়ে যায় এবং সেটা প্লাসে পরিণত হয়, ঠিক কিনা স্যার? ওকে স্যার, যোগ্যতা কেন মুখস্থ করবো? যোগ্যতা কেন মুখস্থ করবো একটা প্রশ্ন আসতেই পারে, ঠিক কিনা স্যার? আমি তোমাদের একটা স্লাইড দেখাচ্ছি। আচ্ছা, এইটা আমরা শিখেছি কিনা স্যার? এটা মোটামুটি 54 অবধি এই যে শিখেছি স্যার, এগুলিকে বলা হয় চিহ্ন। হাইড্রোজেনের চিহ্ন কি? এইচ। চিহ্ন মানে সিম্বল। হাইড্রোজেনের সিম্বল কি? এইচ। আর হিলিয়ামের চিহ্ন কি? HE। এইবার আমাদের বানাতে হবে সংকেত, মানে ইংলিশে বলা হয় ফর্মুলা। সংকেত কার হয়? সংকেত হয় অণু অথবা যৌগের। তো অণু কি যৌগ কি সেটা আমি বলবো, বাট তার আগে সংকেত কিছু আমরা জেনে নিই। যেমন অণু কখনো কখনো দুটি পরমাণু মিলে, কখনো কখনো দুটো পরমাণু মিলে অণু তৈরি হয়। যেমন অক্সিজেন দুটো পরমাণু মিলে অণু তৈরি হয়েছে। কিভাবে হয়েছে সেগুলো আমি পরবর্তী সময়ে বলবো। এবার দেখো তুমি, আমি ধরো বানাবো জল বানাবো, সবাই বলবে জলের সংখ্যা জানি স্যার H2O, কিন্তু হয়েছে কিভাবে? জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ। হাইড্রোজেন অক্সিজেন। তুমি কি জানো স্যার অক্সিজেনের যোজ্যতা কত? হ্যাঁ স্যার, এখন দেখেছি 2। অক্সিজেনের যোজ্যতা বসবে হাইড্রোজেনের সঙ্গে। তুমি কি জানো হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা 1, তো 1 বসানো যে কথা, না বসানো এক কথা, তাহলে ফর্মুলাটা হয়ে গেল H2O। এইভাবে তুমি ক্রস করে যদি যোজ্যতা জানো, ইউ ক্যান ক্রিয়েট এনি ফর্মুলা, এনি সংকেত তুমি বানাতে পারো। কার্বন ডাইঅক্সাইড, এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিসের সংকেত আমরা বানাবো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত সবাই জানি CO2, কিন্তু হয়েছে কিভাবে? কার্বন মানে কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের যোজ্যতা কত? 4। অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তো সেটা আমরা কি করবো স্যার জেনে? দেখো কি হয়, কার্বন আর অক্সিজেন বসাও। কার্বনের যোজ্যতা 4, তো সেটা বসিয়ে দাও অক্সিজেনের সঙ্গে। অক্সিজেনের যোজ্যতা কত? 2, তো বসিয়ে দাও এটার সঙ্গে। এবার দেখো তারা কাটাকাটি যায় না স্যার? 2, আলটিমেটলি কি হলো? CO2। দেখলে কি সুন্দর ইন্টারেস্টিং জিনিস, ঠিক না? তো এইভাবে আমরা সংকেত বানাবো, এই জন্য আমাদের কি যোজ্যতাগুলি মুখস্থ থাকা দরকার। বুঝতে পারলে স্যার? ক্রস হবে সবসময়। এইবার আমি তোমাদের জন্য একটা রেখেছি স্যার, অনেকগুলি সংকেত আমি একসঙ্গে করে রেখে। কলেজে স্টুডেন্টরাও সায়েন্সে যারা পড়ে, আমরা অনেক কিছু সূত্র মুখস্থ জানি না স্যার। এখানে দেখো স্যার, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা আমি লিখে রেখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফর্মুলা তোমরা এখন থেকে এগুলিকে মুখস্থ রেখে দেবে স্যার। অ্যামোনিয়া ফর্মুলা প্রত্যেকদিন আমরা 10টা করে লিখে নেব। প্রত্যেকদিন আমরা কটা করে লিখে নেব? 10টা না, চলো 20টা করে। বাড়ি থেকে এসে ফর্মুলাটা কেমন কিভাবে এসেছে বুঝতে পেরেছো তো? দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, তো ক্রস হলে এক ওইদিকে এক ওইদিকে, লেখা যে কথা না লেখার কথা, তো এই জন্য আসলে HCl। স্যার H2SO4 কিভাবে হলো? এখানে SO4 একটা মূল, মানে সরি SO4 একটা মূলক, SO4 একটা মূলক, তো SO4 একসঙ্গে কাজ করে। SO4 এর যোজ্যতা হচ্ছে 2 আর হাইড্রোজেনের এই যোজ্যতা হচ্ছে 1, তো হোল দিয়ে 1 দাও, তো 1 দেওয়ার কথা, যে না দেওয়ার এক কথা, হয়ে গেল H2SO4। বুঝতে পারলে কিভাবে আসলো? সেম ভাবে ধরো অ্যামোনিয়া তৈরি হয় নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে। অ্যামোনিয়া, হ্যাঁ, তো নাইট্রোজেনের যোজ্যতা আমরা জানি 3 এবং হাইড্রোজেনের যোজ্যতা জানি 1, তো ক্রস করে বসিয়ে দাও 1 আর নাইট্রোজেন এদিকে চলে যাবে 3, তো হলো কি NH3। বুঝতে পারলে তো? 100%? ভেরি গুড। এইভাবে সবগুলি ফর্মুলা হয়েছে। তো এতগুলি তো নিয়ম দেখিয়ে সম্ভব নয়, তোমরা মোটামুটি প্রত্যেকদিন, চলো আজকে 10টাই উঠিয়ে নাও, পরের দিন শিখে আসবে। আমরা স্যার একদম 100% হাই লেভেলের পড়াশোনা করে একদম ফিউচারের জন্য একদম প্রস্তুত থাকবো স্যার। কেউ যাতে আমাদের সঙ্গে কাছেই না আসতে পারে নলেজের দিক থেকে। গেটিং মাই পয়েন্ট? নলেজ যদি থাকে অটোমেটিক্যালি আমাদের কাছে মার্কস আসবে স্যার।
আমি এডুকেশন সিস্টেমটাকে, আমরা সবাই গার্জিয়ান বলো, টিচার বলো, স্টুডেন্ট বলো, অল অফ উই আর রানিং ফর দ্য মার্কস মার্কস অ্যান্ড মার্কস। বাট আমি বলছি যদি মার্কসের পিছে ভাগো নলেজ আসবে না, কিন্তু যদি তুমি নলেজের পিছে ভাগো তোমার মার্কস আসবে। তো কোনটা করা উচিত? রান ফর দ্য নলেজ, অটোমেটিক্যালি ইউ উইল সিকিউর মার্কস। গেটিং মাই পয়েন্ট? ওকে, চলো আজকের জন্য এখানে রাখি। ধন্যবাদ, থ্যাংক ইউ।